ঐতিহাসিকভাবে আমাদের সেকুলার লিবারাল সমাজ এন্টি পিপল পজিশনকে ধারণ করে। ক্ষমতাসীনরাই তাদের জন্ম জন্মান্তরের বন্ধু, ওদের একমাত্র শত্রু আমরা জনগণ। যে ভূমিদস্যু খাল ভরাট করে আধা স্বায়ত্তশাসিত হাউজিং কমপ্লেক্স গড়ে তুলেছে সে নয়, ওদের মূল প্রতিপক্ষ সেই রিকশাওয়ালা যে মামার বাড়ির আঙিনায় যখন তখন আলগোছে পেশাব করে দেয়। সম্প্রতি কথাসাহিত্যিক ইকরাম কবির বাংলা ট্রিবিউন পত্রিকায় একটি চিঠি লিখেছেন। চিঠিটি রাজধানীর ঢাকাকে কেন্দ্র করে। এই চিঠিতে তিনি নিজের দুঃখবোধ ফুটিয়ে তুলেছেন, কদর্য ঢাকা নগরের আবেগঘন বর্ণনা দিয়েছেন। তিনি ঢাকার প্রধান প্রধান সমস্যা চিহ্নিত করে ঢাকা নগরীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। অনুযোগ তুলেছেন এর অবকাঠামো, নিরাপত্তা, শিক্ষা, বিনোদন, চিকিৎসা সেবার অনিয়ম ও সীমাবদ্ধতার বিরুদ্ধে। তবে অভিযোগের আড়ালে লুকিয়ে থাকে অন্যতর অভিযোগ। ইকরাম কবির কাদেরকে অভিযুক্ত করতে চান? কারাই বা তার ক্ষোভের লক্ষ্য? অবকাঠামো ও প্রাণ প্রকৃতি ধ্বংসের আক্ষেপ নিয়ে ইকরাম কবির ঢাকাকে লিখছেন, প্রিয় ঢাকা, তোমার কাছ থেকে আমরা আকাশ কেড়ে নিয়েছি। আজ আমরা কেউই আর আকাশের দিকে তাকাই না, কারণ তা দেখা যায় না। যেখানে একসময় মেঘের আনাগোনা ছিল, আজ সেখানে ধোঁয়া ঝুলে থাকে। যে বাতাসে একসময় নদীর বাসনা বয়ে নিয়ে আসতো, সেখানে এখন ধুলা, বিষ আর ক্লান্তি ভেসে থাকে। গাছ কেটে সাবার করেছি, পার্ক পুকুর ভরাট করেছি, খাল দখল করে সব জলাশয়ের চিহ্ন মুছে দিয়েছি। তারপর এখন আমরা আহা উহু করছি, কেন তোমার তাপমাত্রা বেড়ে যাচ্ছে, কেন আমরা হাঁপিয়ে উঠছি, আমাদের ক্ষমা করো। ঢাকার শিক্ষাকে কয়েকটি ভবনের মধ্যে আটকে ফেলে যেভাবে বাণিজ্যিকীকরণ করা হয়েছে, সে প্রসঙ্গেও তিনি মানুষের দায়বোধের কথা বলেছেন। তিনি এ শহরের চিকিৎসা সেবার অপ্রতুলতা নিয়ে লিখেছেন মানুষের ব্যর্থতা ও দুর্ভোগ নিয়ে। বিনোদন ও সংস্কৃতি নিয়েও তার ভাষ্যটি বেশ কাব্যিক। তার ভাষায়, প্রিয় ঢাকা, আমরা তোমার সংস্কৃতিকেও খুন করেছি। একটা শহর শুধু রাস্তা, ভবন, পানি, বিদ্যুৎ এসব নিয়েই বেঁচে থাকে না। প্রয়োজন হয় থিয়েটার, সিনেমা হল, জাদুঘর, খেলার মাঠ এবং খেলাধুলা, বইয়ের দোকান এবং পড়ার সংস্কৃতি, পার্ক আর আমাদের অবাধ কথোপকথনের জায়গা। কিন্তু আমরা ধীরে ধীরে তোমাকে এমন এক শহরে পরিণত করেছি যেখানে সেই সংস্কৃতির চর্চা করার কারো সময় নেই, কারো অবসরও নেই। এখানে যারা সেই সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে নিজেদের জাহির করতে চান, তারা সারাদিন একে অপরের সঙ্গে ঝগড়া করেন, কারণ তারা একদল এই সংস্কৃতি চান, আরেক দল ওই সংস্কৃতি চান। তাই আমাদের আসল সংস্কৃতি হারিয়ে গেছে। এর ফল ভোগ করতে হয় তোমাকে, প্রিয় ঢাকা। তাই এই সংস্কৃতিহীনতায় আজ আমরা লজ্জিত। ইকরাম কবির সুনিপুণ হাতের একটি চিঠির মাধ্যমে ঢাকা শহরের কাছে ক্ষমা চেয়েছেন এবং নিজেদের পাপের স্বীকারোক্তি দিয়েছেন। তবে এত হতাশার মাঝে তিনি চিঠির শেষে আশার কথাও ব্যক্ত করেছেন। ঢাকাকে পুনর্গঠন ও বিকেন্দ্রিকীকরণের সমাধান খুঁজেছেন। সেই স্বপ্নের পুনর্গঠনে আজ যাচ্ছি না। আজ শুধু তিনি যে সমস্যাগুলোর কথা বলেছেন, যে ভঙ্গিতে বলেছেন, তাকে একটু প্রশ্ন করি। পুরো লেখাটা খেয়াল করলে দেখবেন ইকরাম কবির ঢাকা শহরের সমস্ত কদর্যতার দায় দিয়েছেন আমরা নামক এক ভুতুড়ে বর্গের উপর। এই আমরা আসলে কারা, যারা নাকি সমস্ত অপকর্মের পেছনে দায়ী? নিশ্চয়ই তিনি কাঠামো বহির্ভূত মানুষের দিকে নির্দেশ করেছেন, সামষ্টিকভাবে সবাইকে। এই আমরা, আমি, আপনি, সবাই। এবং এই আমরাই নাকি ঢাকা শহরের মৃতপ্রায় অবস্থার জন্য দায়ী। কিন্তু প্রকৃতপক্ষে আমরাই কি ঢাকা শহরকে বসবাসের অনুপযোগী করে তুলেছি? ইকরাম কবির কি সাধারণ মানুষকে দায় দিয়ে অন্য কাউকে বা অন্য কিছুকে বাঁচিয়ে দিচ্ছেন? আসুন একটু যাচাই করি। অবকাঠামো ও প্রাণ প্রকৃতি নষ্টের কথাই ধরা যাক। এই যে গাছ কাটা, পার্ক দখল, নদী, পুকুর, খাল ভরাট, এগুলো কোনোটি কি সাধারণ মানুষের পক্ষে করা সহজ ও সম্ভব? সেই ক্ষমতা কি আসলে তাদের আছে? প্রকৃতপক্ষে এগুলো কারা ধ্বংস করছে? একজন নাবালকের কাছেও এর উত্তর আছে। রাষ্ট্রীয় শক্তির যোগ সাদস্যে সমাজের প্রভাবশালী রাজনৈতিক মহলই এর জন্য প্রধানত দায়ী। কিন্তু যে রাজনৈতিক ও প্রভাবশালী মহল এগুলোকে ধ্বংস ও দখল করছে, ইকরাম কবির কি একবারের জন্য তাদের নাম নিয়েছেন? না, নেন। কারণ জনগণের উপর দায় দেওয়ার মধ্যে রয়েছে তার নাগরিক বুদ্ধিজীবী, তার সামাজিক নিরাপত্তা। হাসপাতাল কিংবা শিক্ষার ক্ষেত্রে বাণিজ্য ও বৈষম্যের কথায় ধরুন, কোনো নিম্নবর্গের মানুষ কিংবা ঝামেলাহীন মধ্যবিত্ত কি প্রাইভেট হাসপাতালের মালিক হতে পারে? সে চাইলে কি শিক্ষা বাণিজ্যে অংশগ্রহণ করে কোটি টাকার প্রাইভেট স্কুল গড়ে তুলতে পারে? না, তার সে সক্ষমতা নেই। তাহলে ইকরাম কবিরদের যে
আমরা নামক বর্গ, সেটা কি একপাক্ষিকভাবে সবাইকে দায় দিচ্ছে না? কিন্তু দায় তো অন্যদের, বড় বড় শোল গজার ও রাঘব বোয়ালদের। ৭১ পরবর্তী যে রাষ্ট্র আমাদের বিদ্যুৎ সমাজ গড়ে তুলেছেন, সে রাষ্ট্র যদি পর্যাপ্ত পাবলিক টয়লেট গড়ে তুলতে ব্যর্থ হয়, তাহলে সাধারণ মানুষ তো যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করবেই। এর নিয়ন্ত্রণ তো ঈশ্বর তার ইচ্ছার উপর ছেড়ে দেননি। এটা তো জৈবিক ব্যাপার। নাগরিকদেরকে মানসম্পন্ন চিকিৎসা, শিক্ষা, খাদ্য কিংবা বাসস্থানের মতো মৌলিক প্রয়োজন পূরণে ব্যর্থতার যে নজির আমরা দেখি, তার দায় কি আমরা নামক সর্বজনীন বর্গের উপর চাপিয়ে দেওয়া সমীচীন? সংস্কৃতির প্রসঙ্গে আসি। ইকরাম কবির বলেছেন, একজন এই সংস্কৃতি চায় তো অন্যজন আরেক সংস্কৃতি চায়। এর মধ্যে আমাদের আসল সংস্কৃতি হারিয়ে গেছে। বোঝা যায় এই কথা দ্বারা তিনি মূলত সাংস্কৃতিক বিভাজনকে ইঙ্গিত করেছেন। বিশেষভাবে বললে বাঙালি ও মুসলমান সাংস্কৃতিক বিভাজন। কিন্তু তিনি কেবল দুই মেরুর দুই সংস্কৃতির লড়াইয়ের দৃষ্টান্তই দিয়ে গেলেন। একবারও বললেন না এই সাংস্কৃতিক বিভাজনের পেছনে প্রকৃত কারিগরদের কথা। ৭১ পরবর্তী যে আওয়ামী রাষ্ট্র ও তার পালিত বুদ্ধিজীবীরা এখানকার মুসলমান সংস্কৃতিকে নিষ্পেষণের মধ্যে রেখেছিলেন, আজও রেখেছেন, তাকে তিনি বেমালুম চেপে গেলেন। তাছাড়া আমাদের আসল সংস্কৃতি বলতে তিনি কি বোঝাতে চান? এই আমরা কি ঢাকা ধ্বংসের কারিগর সেই আমরা সমান্তরাল, নাকি এটা ভিন্নতর, অভিজাত, রুচিশীল ও কিঞ্চিত অনুতপ্ত আমরা, অনেকটা ইকরাম কবিরের মতো? আসল সংস্কৃতির রূপরেখাই বাকি। প্রকৃতপক্ষে চিঠির প্রতিটি স্তবকে তিনি মানুষকে দায় দিয়ে রক্ষা করতে চেয়েছেন রাষ্ট্রীয় ব্যর্থতা, রাজনৈতিক অনিয়ম, রাঘব বোয়ালদের ক্ষমতার অপব্যবহারকে। তার এই একপাক্ষিক দায় চাপানোর চেষ্টাকে আবার সেলিব্রেট করছে নব্য গড়ে ওঠা কিছু ভালগার সেকুলার মিডিয়া। তারা কেন এই চিঠিকে উদযাপন করছে? কারণটা খুবই সোজা। ঐতিহাসিকভাবে আমাদের সেকুলার লিবারাল সমাজ এন্টি পিপল পজিশনকে ধারণ করে। ক্ষমতাসীনরাই তাদের জন্মান্তরের বন্ধু, কাঠামো হলো মামার বাড়ি, ওদের একমাত্র শত্রু আমরা জনগণ। যে ভূমিদস্যু খাল ভরাট করে আধা স্বায়ত্তশাসিত হাউজিং কমপ্লেক্স গড়ে তুলেছে সে নয়, ওদের মূল প্রতিপক্ষ সেই রিকশাওয়ালা যে মামার বাড়ির আঙিনায় যখন তখন আলগোছে পেশাব করে দেয়।